ক্যান্টনমেন্টে গত 11 মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিস। ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতার মসনদে বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন। তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবেন। তারপর তিনি যেটা করলেন যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি হ্রাস টানলেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মদত দিচ্ছে? তাহলে কি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের চালচিত্র পুরোটাই পাল্টে যেতে চলেছে? কি হতে চলেছে কথা বলবো। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তো তারা ডক্টর ইউনূসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাতে পারতেন, মানে জাস্ট একটা ফর্মালিটিস। না, সেটা করেননি। তারা জানেন যে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভাইরে, এটি তো দরকার। এত প্রেম প্রীতি মহব্বত দরকার নেই। বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন, এটা ওয়েলকাম। না, আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে। তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন সে একই কথা বইলা আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে, মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি? তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না, রাজাকারের নাতিপতিরা পাবে। এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন। আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করছে। 1971 আর 2024 এটার মধ্যে ভাই যোজন বুঝেন তো, যোজন মানে সহস্র পথ, কিন্তু এটার কি বলে যে দূরত্ব 24-24-এর মতন, 71-71-এর মতন, কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে নাহিদরা, তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ক্যান্টনমেন্টে গত 11 মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বেশ ভাইরাল হয়েছে। প্রশ্ন হচ্ছে এটি সত্য নাকি পুরোটাই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের স্বীয় পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সেই সঙ্গে এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। হাসনাত সার্জিসের এই চিঠি নিয়ে কথা বলেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধান টিম জানায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত সার্জিসের অব্যাহতি ও সদস্যপদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয়, বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে
কোনো প্রেস বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সাথে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো ও নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিনি এই ধরনের চিঠি ইস্যু করেননি, এই চিঠিটি ভুয়া। সুতরাং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতার মসনদে বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলেন। তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবেন। তারপর তিনি যেটা করলেন যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি হ্রাস টানলেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মদত দিচ্ছে? তাহলে কি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের চালচিত্র পুরোটাই পাল্টে যেতে চলেছে? কি হতে চলেছে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেই নিয়ে আমেরিকার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার নরেন্দ্র মোদীকে বললেন যে বাংলাদেশের এই ইস্যুটা নরেন্দ্র মোদী বুঝে নেবে। তুলসী গ্যাবার্ড তিনি এলেন, তিনি এসে কিন্তু বাংলাদেশের যা অ্যাক্টিভিটি চলছে সেটাকে খিলাফত বললেন, ইসলামী খিলাফত বললেন, যেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিস্তর আপত্তি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ এই ইস্যুটাকে আমেরিকা যে খুব ক্লোজলি মনিটর করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কি কোথাও কি ওয়াকারুজ্জামানকে আমেরিকা ভীষণভাবে মদত দিচ্ছে? হ্যাঁ, দিতেই পারে মদত, কিন্তু সেই মদতটা এখন ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টু ডিফারেন্ট থিং। এটা কিন্তু এক না, এটা সারা পৃথিবী জানে। বাইডেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধেয়ে চলছিল, আর ট্রাম্প বিশ্বযুদ্ধ সে যা মুখে বলছে ঠিক তাই করছে। তার ভিতরে কিন্তু প্রায় কোনো আপনার নাই, অন্য কোনো চিন্তা করার কিছু নাই। সে যা করার সরাসরি করছে এবং সে ইজ ভেরি ক্লিয়ার। সে যুদ্ধ বন্ধের জন্য সে পরিষ্কার মেসেজ দিয়েছে, ক্লিয়ার মেসেজ দিয়েছে দুইজনকে, পুতিনকেও দিয়েছে, জেলেনস্কিকেও দিয়েছে। তো আমার মনে হয় বাইডেন ট্রাম্প মুখ দিয়ে যা বলে সে কাজেও তার থেকে বেশি করে। সে যেহেতু মোদিজিকে সে পুরো ফুল হ্যান্ড আপার হ্যান্ড দিয়েছে, সেখান থেকে সে তার মানে সে আমেরিকার হাইটটা, সে আমেরিকাকে কিন্তু অনেক উপরে উঠাতে চায়, অনেক উপরে দেখতে চায়। সেই জন্য সে তার মুখের কথা কিন্তু সে নড়চড় করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সে যা বলছে সে মোদিকে নিয়েই চলবে। কারণ আছে, যৌক্তিক কারণ আছে। যেমন চায়নার সাথে, মোদির সাথে যেভাবে সে চলতে পারবে, চায়নার সাথে এটা তার জীবনেও হবে। কারণ আর্ট রাইভাল চায়না বিভিন্ন ব্যবসা, ইকোনমিতে, তারপরে মিলিটারি পাওয়ার, বিভিন্ন দিক দিয়ে এরা চায়না একটা বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। চায়নার সাথে তার হবে না। রাশিয়ার সাথে তো তার এখন আর কোনো সমস্যাই নেই, ট্রাম্পের কোনো সমস্যা নেই। সমস্যা ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। সে এখন, আর রাশিয়া খানিকটা যুদ্ধের কারণে রাশিয়া কিন্তু ইকোনমিক্যালি অনেকটা দুর্বল হয়ে পড়ছে, তাকে মোটামুটি ফেস সেভিং করে চলতে হচ্ছে। এখন মেইন হচ্ছে চায়না। এদিকে সে চায়নাকে টার্গেট করে সে চায়নার সাথে যত ভালো ব্যবহার করুক, শি জিনপিং কে এনে তাকে ভিজিট আনাবে, সে নিজেও যাবে ভিজিট করতে, নর্থ কোরিয়াতেও যাবে, সে কিন্তু একটা ওভারঅল একটা শান্তির দূত হিসেবে নিজেকে আবির্ভূত করছে। কিন্তু কোথাও তার নীতিতে সে কম্প্রোমাইজ করছে না, না তার ডোমেস্টিক পলিটিক্সে, না ফরেন পলিটিক্সে, সে কিন্তু তার নীতিতে সে অটল আছে। সেই দিক দিয়ে মোদিজিকে যে কথা বলছে সেটা কিন্তু আমি মনে করি না যে তাহলে ট্রাম্প আর ট্রাম্প থাকবে না। ট্রাম্পের যে একটা ইমেজ দাঁড়িয়েছে যে ভীষণ টাফ, ভীষণ নীতিতে অটল, তো সে তো মেক্সিকো গালফে ঠিকই আমেরিকান গালফ করে ফেলছে, পানামা খাল ঠিকই চলে আসছে তার হাতে শান্তিপূর্ণ ভাবে। চীন জানে যে এখানে এটা আমেরিকার তৈরি কাজে, এখানে আমার মারামারি করার দরকার নেই, সে সরে গেছে। সে ঠিক মতো তার মালামাল নিতে পারবে, সারা পৃথিবীর মানুষই মালামাল চালাতে পারে, কিন্তু কন্ট্রোল থাকবে আমেরিকা। তো সে যে কটা কাজ করতেছে প্রত্যেকটাতে সে সাকসেস হচ্ছে। সে ওই যে ইয়ার ওয়াইফকে সেকেন্ড লেডিকে পাঠিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে, ওটাও দেখবেন যে খুব শান্তিপূর্ণ অনেক কথা হচ্ছে। কিন্তু আসল জায়গায় সবাই আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো ইউরোপ কোনোদিনই ছিল না, কোনোদিন হবেও না। তাদের মানসিকতা ভয়াবহ ভাবে ইউরোপ হচ্ছে আমেরিকান ডিপেন্ডেন্ট। তো তাই এখন পৃথিবীতে যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, সেখানে মোদি ছাড়া তার বন্ধু কেউ নেই।
মেজর পাওয়ার, যে তিনটে পাওয়ার, কিন্তু এখন রাশিয়ার কথা বাদ দিলাম, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, তিনটে পাওয়ারের ভিতরে সে মোদিকে কাছে রাখবেই। মোদিকে হাতে না রাখলে, আমি অনেক আগে বলছি, মোদিকে হাতে না রাখলে ব্রিক্স কারেন্সি চলে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। ব্রিক্স কারেন্সি আসা মানে ডলারের উপরে ভয়াবহ থ্রেট। কাজে এই কাজ সে করবে না। সে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি তো চান যে ডলারটাই এই মুহূর্তে একদম সামনে থাকুক, হ্যাঁ, আগের মতো ডমিনেন্ট থাকে, এটা চাইবেই। কাজেই মোদিকে ছাড়া, মোদির সাথে প্রতারণা মানুষ তো করে। ডিপ্লোম্যাটের কাজই হচ্ছে সামনাসামনি বললো যে হাই ইয়ার, আরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, সরে যাওয়ার পরে যে শালা বদমাইশ আমার ডিস্টার্ব করতেছে, এরকম এটাই হচ্ছে ডিপ্লোমেসি, এরকম বিহেভ করে। কিন্তু এই ক্ষেত্রে বাস্তবতা অন্য জিনিস। গ্লোবাল রিয়ালিটিতে মোদিকে যা চাইবে মোদি, মানে ইন্ডিয়া যা চাইবে, ট্রাম্প কিন্তু তাই করবে, এবং ইন্ডিয়াকেই খুশি করার চেষ্টা করবে সব সময়। তো সেই দিক দিয়ে ওয়ার অন টেরর, বাংলাদেশের বিষয়ে ওয়ার অন টেরর অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এখন এই চায়না মাঝখানে একটা এই যে খেলা দিল, চায়না তো একটু আছে, সে তার নিজেকে কিন্তু ওই আমেরিকার সামনে দাঁড় করে যে আমি তোমার ঘাতে করি না, আমিও কম যাইতেছি না, আমি তো সব জায়গায় কিন্তু আমার মনে করো যে আমি একটা কেউ কেটা। তুমি ওই যে সেভেন সিস্টার না, এই যে সেন্ট মার্টিনে এসে বসবা, হবে না। তার কারণ মায়ানমারের জানতাও তার, ইয়াও তার, আরাকান আর্মিও তার। এটা হচ্ছে তার আইডিয়া। আরাকান আর্মিকে সে পেলে পুষে এসে অস্ত্র দিয়ে, আবার ইন্ডিয়াও আরাকান আর্মিকে হেল্প করছে বিভিন্ন ভাবে, আরাকান আর্মির সাথে চুক্তি আছে। তো সব দিক দিয়ে, আর ইন্ডিয়া এখন কোনো অবস্থাতে, ইন্ডিয়া তো আসলে ধীরে সুস্থে চলে, সহজে মানে লিগাল ফ্রেমের ভিতরেই থাকে। শ্রীমতী গান্ধীজিও সবকিছু লিগাল ফ্রেমের ভিতরে থেকেই উনি বাংলাদেশকে সাহায্য করছেন এবং একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছেন। এখানে পলিটিক্যাল স্যাগাসিটির একটা বিষয় আছে। ইন্ডিয়াও তো হুট করে একটা কিছু করতে পারে না, একটা কিছু বদনাম ঘাড়ে দিবে না, সে একেবারে লিগালিটির ভিতরে থেকেই যা কিছু করার করবে। অর অন টেরর, ইট ইজ এ লিগাল ওয়ার্ক, এটাতে কোনো সমস্যা নেই। তবে ভারত যেহেতু বলছে যে তুমি মোদিজি এটা দেখবে, তার মানে মোদিজি একা এটা করবে না। মোদিজি সবসময় আমেরিকাকে ইনভলভ করেই রাখবে। যেমন তুলসীকে নিয়ে আসতে, তুলসী আসতে এসে পুরো যে মোদিজি যে কথা বলতে পারতো সেই কথাটা তো তুলসী বলে গেল। কাজে আমি এখানে আমেরিকার কোন, বাইডেন যে খেলাটা খেলতেছিল, বাইডেন এই কথাটা, বাইডেন আমি নাম না বললেই আমি বলছি, বাইডেন কিন্তু এই দীর্ঘ 9 বছরের মোদি গভর্নমেন্টকে একটু হেনস্থা করার জন্য তার কিছু অ্যাক্টিভিটিস এখানে ছিল। ইন্ডিয়ার পলিটিক্সে গত ইলেকশনে এরকম একটা ভাব তার ছিল, এটা বোঝা যায়, জানা যায়। তো কিন্তু ট্রাম্প জান দিয়ে দেবে মোদিজি আবার আসুন, এরকম করে, এরকম একটা তাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক। তো রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেক কাজে লাগে। বেনজির ভুট্টো দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল, বুড়ো বুশের সাথে ভুট্টোর খুব ভালো সম্পর্ক ছিল, সেই জন্য বুড়ো বুশ আবার ব্যবস্থা করে, ওখানে তো পাকিস্তান তো আর্মিকে যা বলে দেয়। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।